আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন কন্যা এলোডির গল্প। গল্পটি খুবই রহস্যে ঘেরা, যে কারণে কোনো রকম স্পয়লার ছাড়াই সরাসরি চলে যাব গল্পে, যাতে করে আপনারা মূল রহস্যের মজা নিতে পারেন। চলুন আর দেরি না করে সদ্য মুক্তি পাওয়া এই ডামশেল মুভির গল্প জানা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ঘোড়ায় চড়ে সাথে করে বেশ কিছু সৈন্যদেরকে নিয়ে কোনো এক রাজা একটি বড় পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই সময় ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের কণ্ঠ আমাদেরকে বলে, আমরা প্রায়শই গল্পে শুনি যে এক রাজকুমার রাজকন্যা জীবন বাঁচিয়েছিল, তবে আজকের গল্পটা একদমই ওই রকম নয়। মেয়েটি এই কথা বলতে না বলতেই আমরা বিশাল আকৃতির ড্রাগনকে আকাশ থেকে উড়ে ওই পাহাড়ের দিকে যেতে দেখতে পাই এবং বুঝতে পারি ওই রাজা আসলে তার সেনাদেরকে নিয়ে ওই ড্রাগনেরই পিছু করছিল। এভাবেই পিছু নিতে নিতে তারা একটি কালো পাহাড়ের মধ্যে প্রবেশ করে এবং দড়ি বেয়ে নিচে নেমে আসে। এরপর আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে। সামনে এগোতেই কিছু একটা দেখা মাত্রই তারা থমকে যায়, আর ঠিক তখনই পেছন থেকে গর্জন করতে করতে ওই ড্রাগনটি তাদের দিকে উড়ে আসে। তাকে প্রতিহত করতে সেনাবহরের সাথে সাথে রাজা নিজেও প্রস্তুত হয়ে যায়, তবে চোখের পলকে সামনে থাকা সেনাদের জ্বালিয়ে দেয় ওই ড্রাগন। এরপর সে একে একে রাজার চারিপাশে থাকা সেনাদেরকে তুলে নিয়ে যায় এবং মেরে ফেলে। ফলে রাজা এবার অসহায় এবং একা হয়ে পড়ে। তাই তো নিজের প্রাণ বাঁচাতে তলোয়ার ফেলে হাঁটু গেড়ে রাজা আত্মসমর্পণ করে ওই ড্রাগনের সামনে। এখানেই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে দুই বোন কড়া শীতে আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করছিল। বড় বোনের নাম ছিল এলোডি এবং ছোট বোনের নাম ছিল ফ্লোরিয়া। তাদের রাজ্যে শীতের এত বেশি তীব্রতা ছিল যে ঠান্ডায় তো মানুষ মারাই যাচ্ছিল, সেই সাথে শস্য উৎপাদন বন্ধ হয়ে ক্ষুধাতেও মানুষ মারা যাচ্ছিল। তাই তো ওই রাজ্য ছেড়ে প্রায় সবাই চলে যাচ্ছিল। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুন্দর এক শাহী গাড়িতে চড়ে কেউ একজন তাদের রাজ্যে প্রবেশ করে, যা দেখে এলোডি বেশ অবাক হয়। এলোডি এবং ফ্লোরিয়া মূলত এই ছোট্ট রাজ্যের রাজকুমারী ছিল। রাজপ্রাসাদের বাইরে এসে এলোডি জানতে পারে এই গাড়িতে করে এক নারী এখানে এসেছে। ভেতরে গিয়ে সে দেখতে পায় ওই মেয়ে তার বাবা মায়ের সাথে কথা বলছে, অর্থাৎ এই ছোট্ট রাজ্যের রাজা রানীর সাথে কথা বলছিল। মেয়েটি এখানে এলোডিকে দেখা মাত্রই বলে ওঠে সে রাজি। এখন শুধুমাত্র এলোডির বাবার সম্মতির পালা। একথা বলে একটি রাজ চিঠি ধরিয়ে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। চিঠিটি খোলা মাত্রই রাজা অবাক হয়ে যায়, কেননা সেখানে সব থেকে বড়, সুন্দর এবং ধনী রাজ্যের রানী তাদের একমাত্র রাজকুমারের জন্য এলোডির বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। রাজা এবং রানী তো এক কথায় এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এতে করে শুধুমাত্র এলোডির জীবনই সুন্দর হবে না, বরং সেই সাথে তাদের রাজ্য বিনা খাদ্যে মারা যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। কারণ এলোডির বিয়ে হলে তারা ওই রাজ্য থেকে অজস্র সোনা, অলংকার এবং অর্থ পাবে। তাই এই রাজ্যে সাধারণ মানুষের ভালোর কথা ভেবে এলোডিও এই বিয়েতে রাজি হয়ে যায়। এখন পরদিনই রাজা রানী তাদের দুই রাজকুমারীকে নিয়ে জাহাজে করে রওনা দেয় ওই রাজ্যের উদ্দেশ্যে। তবে এলোডি এখানে এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ সেখানকার কাউকেই সে জানে না, এমনকি এই রাজ্যের নাম সে আগে কখনো শুনেওনি। তার বাবা এই প্রথম ওই রাজ্যের ব্যাপারে তাকে বলেছে। এমন একটা রাজ্যে সে যেতে চলেছে এবং সেখানকার রাজকুমারকে বিয়ে করতে চলেছে, যে ব্যাপারটা তার জন্য বেশ চিন্তিত ছিল। তবে রানী এখানে কোনো সুযোগই ছাড়ছিল না এলোডিকে সবকিছু শেখানো। সে এলোডির সৌন্দর্যের দিকেও বিশেষ খেয়াল রাখছিল। এরই মধ্যে তাদের জাহাজটি একটি ধোয়া ছাওয়া স্থানে প্রবেশ করে, যার দুই পাশে বড় বড় দুটো ড্রাগনের মূর্তি ছিল। আর এটাই ছিল তাদের কাঙ্ক্ষিত রাজ্যের ভয়ঙ্কর প্রবেশদ্বার। তবে শুধুমাত্র এই প্রবেশদ্বারই ভয়ঙ্কর ছিল, কেননা ভেতর থেকে রাজ্য ছিল অপূর্ব সুন্দর। চারিদিকে শস্যক্ষেত এবং মনোরম সৌন্দর্যে ঘেরা এই রাজ্য রানীর কাছে স্বর্গের মতো মনে হচ্ছিল। পরম সম্মানের সাথে তাদেরকে রাজপ্রাসাদে গ্রহণ করে নেওয়া হয়। যদিও রাজপরিবারের প্রার্থনার সময় হওয়ায় রাজা রানী এবং রাজকুমার সেখানে উপস্থিত ছিল না। পরদিন সকালেই তারা তাদের সাথে দেখা করতে পারবে, তাই এই পর্যন্ত অপেক্ষা করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় এলোডির জন্য তৈরি করা এক বিলাসবহুল কক্ষে। এই সব কিছু দেখে পুরো পরিবারই ভীষণ খুশি ছিল। শুধুমাত্র এলোডি চিন্তিত ছিল রাজকুমারকে নিয়ে। সে যার সাথে জীবন কাটাতে চলেছে সে চাইছিল সে অর্থাৎ রাজকুমার যেন দয়ালু হয় এবং একটা সুন্দর মনের মানুষ হয়, এছাড়া আর কিছুই নয়। এখন তাকে
তাকে বিশ্রাম নিতে বলে বাকিরা তার ঘর থেকে চলে যায়। তখন এলোডি এই বিশাল উঁচু রাজপ্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়ায়, যেখানে সে সামনের আরেকটি প্রাসাদ সমান উঁচু বিল্ডিং এর বারান্দা দেখতে পায়, যেখানে আরো একজন মেয়ে দাঁড়িয়ে ছিল। তখনই সেখানে একজন দাসী আসে এবং মেয়েটিকে ডেকে নিয়ে যায়। দাসী সেখানে মেয়েটিকে রাজকুমারী বলে সম্বোধন করে, যে ব্যাপারটা এলোডির কাছে বেশ অদ্ভুত বলে মনে হয়, কেননা রাজার তো একটাই মাত্র রাজকুমার ছিল। ওই রাতে নতুন পরিবেশ এবং এই অচেনা শহরে সে চিন্তায় ঘুমাতে পারে না। তাই এলোডি আবারও বারান্দায় গিয়ে দাঁড়ায়, যেখানে সে দেখতে পায় দূরে বড় একটি পাহাড়ের মধ্যে একটি গুহায় আগুন জ্বলছে, যা আস্তে আস্তে করে নিভে যায়। এলোডি এটাই দেখছিল, এরই মধ্যে সেখানে ফ্লোরিয়া চলে আসে, কেননা তারও এই নতুন পরিবেশে ঘুম আসছিল না। তাই দুই বোন একসাথে ঘুমাতে যায়, যেখানে তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি তাদের আসল মা অনেক আগেই মারা গিয়েছে। যে রানীকে এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম সে মূলত তাদের সৎমা, আর এ কারণেই এলোডি তার মনের কথা রানীর সাথে শেয়ার করতে পারছিল না। এখন পরদিন সকালে রাজা, রানী এবং রাজকুমারের সাথে তাদের প্রথমবার দেখা হয়, যেখানে রানী এলোডির কাছ থেকে তার সব থেকে শক্তিশালী গুণের কথা জিজ্ঞাসা করে। উত্তরে এলোডি বলে সে সব সময় সত্য কথা বলে। রানীর মতে এটা শুধুমাত্র তার সব থেকে শক্তিশালী গুণ নয়, বরং তার দুর্বলতাও। এখানে রাজা, রানী এবং রাজকুমারের এলোডিকে বেশ ভালো লাগে, তাই বিয়ের ব্যাপারে বাকি কথা বলার জন্য রানী এলোডির বাবাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। এই সময় এলোডি এবং রাজকুমার হেনরিকে কথা বলার জন্য অন্যথায় পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে তারা একে অপরকে জেনে নিতে পারে। এখানে রাজকুমারের সাথে কথা বলার শুরুতেই এলোডি নিজের এবং নিজের রাজ্যের ব্যাপারে সবকিছু খুলে বলে। এমনকি সে তো এটাও জানিয়ে দেয় যে সে এই বিয়ে বাধ্য হয়ে করছে তার রাজ্যের ভালোর জন্য, যে ব্যাপারটা শুনে রাজকুমার বেশ অবাক হয়। তার এখানে এলোডিকে বেশ ভালো লাগে, তারা দুজন এখানে খুব ভালো সময় কাটায়, এমনকি একসাথে ঘোড়ায়ও চড়ে। ফলে আমরা বুঝতে পারি রাজকুমার এবং এলোডির মধ্যে বেশ ভালো একটি সম্পর্ক গড়ে উঠছিল। তারা তো একসাথে পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্নও দেখতে শুরু করেছিল। তবে এদিকে বিয়ে ঠিক হওয়ার পরও এলোডির বাবা খুব একটা খুশি ছিল না। এলোডির সৎ মা যখন তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সে তাকে কিছুই বলতে চায় না, এই বলে এড়িয়ে যায় যে বিয়ের পর তারা এতটাই ধনী হয়ে যাবে যা তারা কখনোই কল্পনা করেনি। তবে সৎমার কিছু একটা সন্দেহ হচ্ছিল, তাই সে ঠিক করে সেই ব্যাপারে বিস্তারিত জেনে ছাড়বে। এই কারণেই সে এবার যায় এই রাজ্যের রানীর সাথে কথা বলতে। তার এমন বন্ধুত্ব সুলভ কথা দেখে রাজ্যের রানী বেশ অবাক হয়। সে রীতিমতো এলোডির মাকে অপমান করে। এলোডির মায়ের মতে বিয়ের বন্ধন শুধুমাত্র দুজন মানুষের মধ্যে নয়, বরং দুটো পরিবারের মধ্যে হয়। তাই সে রানীর সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল। তবে রানী এখানে তার আর্থিক অবস্থা এবং একজন জেলের মেয়ে হওয়া নিয়ে বেশ অপমান করে। সেই সাথে বলে তাদের মধ্যে কোনো রকম বন্ধনই সৃষ্টি হওয়ার দরকার নেই, কারণ তাদের মধ্যে শুধুমাত্র দেনা পাওনার সম্পর্ক। তাদের সম্পদ দরকার এবং এই রাজ্যের রাজকুমারের জন্য একজন রাজকুমারী দরকার, এ বাদে আর কিছুই না। রানীর মুখে এমন কথা শুনে এলোডির মা বেশ হতবাক হয়ে যায়। সে বেশ ভয়ও পেয়ে গিয়েছিল, তাই সে ওই রাতেই এলোডিকে এই ব্যাপারে সাবধান করতে যায়। এমনকি সে তো এলোডিকে এই ব্যাপারে আরো একবার ভেবে দেখতে বলে। তবে তার এইসব কথাবার্তা ফ্লোরিয়ার পছন্দ হচ্ছিল না। ছোট মানুষ, তাই সে ভাবছিল হয়তোবা সৎমা বলেই সে এই সব কিছু বলছে। এলোডির ভালো হোক তা সে চাইছে না। এলোডির সৎমা এখানে ব্যাপারটা বুঝিয়ে বলতে যাবে, এরই মধ্যে সেখানে এলোডির বাবা চলে আসে, যার ভয়ে সে কিছুই বলতে পারে না। সকাল হতেই শুরু হয়ে যায় এলোডির বউ সাজানোর প্রস্তুতি। অনেকগুলো লেয়ারের কাপড় তাকে পরানো হয়। বুকের মাঝে ছুরির মতো দেখতে একটি কাঁটা গেঁথে দেওয়া হয়, সেই সাথে একটি বিশেষ লকেটও তাকে পরিয়ে দেওয়া হয়। এলোডিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর সে তার বাবার হাত ধরে যায় রাজকুমারের কাছে। এই সব কিছু যেন রূপকথার গল্পের মতোই সুন্দর ছিল। দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। রানী এলোডির মাথায় মুকুট পরিয়ে দেয়, আর এরপর এলোডিকে জনসম্মুখে নিজের মেয়ে এবং রাজকুমারী হিসাবে পরিচয় দেয়। এত সম্মান এবং ভালোবাসা পেয়ে এলোডি আবেগে আপ্লুত হয়ে পড়ে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই এলোডি রাজকুমারের সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে এবং তাকে বিদায় জানাতে তার পুরো পরিবার অপেক্ষা করছে। একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে এলোডি চড়ে বসে ঘোড়ার গাড়িতে। পথে সে রাজকুমার হেনরিকে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় যাচ্ছে। উত্তরে হেনরি বলে গতদিন সে তাকে পাহাড়ে হওয়া একটি পূর্বপুরুষের রিচুয়ালের ব্যাপারে বলেছিল।
এখন তারা সেই রিচুয়ালের জন্যই যাচ্ছে। আর এই বিশেষ রিচুয়ালের সময় তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে, যাতে করে তাদের বংশের পূর্বপুরুষের আশীর্বাদ তারা পেতে পারে। এখন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো পাহাড়ি রাস্তা দিয়ে রাজকুমারী এলোডি রাজকুমার হেনরির সাথে একটি রহস্যজনক পাহাড়ের গুহায় চলে আসে, যেখানে থাকা এই রিচুয়ালের সদস্যরা আরো বেশি রহস্যজনক ছিল। রাজকুমার এলোডির বিয়ের প্রস্তাব নিয়ে যে মেয়েটি গিয়েছিল তারই মতো লাল পোশাক পরা আরো একজন মহিলাকে এখানে আমরা দেখতে পাই, যে কিনা এলোডির কাছে এসে তাকে বলে যে তারা এই রাজ্যকে বাঁচানোর জন্য এই রিচুয়াল করছে, যার ত্যাগ বেশ বড়। তবে এর ফলে তারা যা পেতে চলেছে তাও কোনো অংশে কম নয়। আজকের পর থেকে এলোডির নামও ওই সকল মেয়েদের সাথে নেওয়া হবে যারা কিনা এই রাজ্য স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব কথা যেন এলোডির মাথার উপর দিয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। মহিলাটি এখানে এলোডির হাতে একটি স্বর্ণের কয়েন দেয়, আর এরপর বলতে শুরু করে এই রাজ্যের ইতিহাস। এই রাজ্যে শুধুমাত্র মানুষই নয়, বরং সেই সাথে বসবাস করে এক ভয়ঙ্কর মনস্টার, যে কিনা তার বংশের সর্বশেষ মনস্টার। একবার সে এই গুহা থেকে বের হয়ে সাধারণ জনগণের উপর হামলা করেছিল, যার প্রতিশোধ নিতে রাজা তার সেনাবহরের সাথে ওই মনস্টারের উপর হামলা করে। তবে ওই মনস্টারের সামনে তাদের তলোয়ার কোনো কাজে আসে না, একে একে সব সেনারা মারা যায়। তবে এই মনস্টার রাজাকে মারে না, বরং সে রাজার কাছে আরো ভয়ানক কিছু চায়। সে রাজার কাছে রাজার 3 কন্যা অর্থাৎ 3 রাজকুমারীর বলি চায়, যাদেরকে রাজা নিজের থেকেও বেশি ভালোবাসতো। তবে প্রজাদের সামনে রাজকুমারীদের বলির ব্যাপারে রাজা দ্বিতীয়বার ভাবে না। এভাবেই সে এই রাজ্যকে বাঁচিয়ে নেয় এবং 3 রাজকুমারীকে নিয়ে নেয় ওই মনস্টার। সেই থেকে এই রিচুয়াল যুগের পর যুগ ধরে চলে আসছে। একথা বলে মহিলাটি রাজকুমার হেনরির হাতে একটি ছুরি দিয়ে কেটে দেয়। এরপর এলোডির হাত নিয়ে তার হাতও কেটে দেয়। দুজনের হাত কাটার পর দুজনের রক্ত এক করা হয়। আর এভাবেই এলোডি এই রাজবংশের একজন বংশধরে পরিণত হয়, অর্থাৎ একজন রাজকুমারীতে। সর্বশেষে মহিলাটি এলোডিকে বলে তার হাতে থাকা ওই স্বর্ণের কয়েনটি ওই গর্তে ফেলে দেওয়ার জন্য। এলোডি ঠিক তাই করে। এভাবেই সম্পন্ন হয় রিচুয়াল। হেনরি এবং এলোডিকে চলে যেতে বলা হয়, যা শুনে হেনরি এলোডিকে কোলে তুলে নেয় এবং ওই রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। এই সব কিছু নিয়ে এলোডি ভীষণ খুশি ছিল। হেনরি তখন এলোডিকে চোখ বন্ধ করে তার উপর ভরসা রাখতে বলে। এলোডিও তাই করে, কিন্তু কিছু দূর যেতেই সে এলোডির কানে কানে তার কাছে ক্ষমা চায়, যা শুনে এলোডি কিছুটা অবাক হয়। তবে সে কিছু বুঝে ওঠার আগেই রাজকুমার তাকে ওই বিশাল খাদের মধ্যে ফেলে দেয়। এত নিচে পড়ার কারণে এলোডি অজ্ঞান হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে বেশ আহত হয়ে পড়েছিল। তার আশেপাশে কেউই ছিল না, চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার। তাই সে চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকতে থাকে। কেউ তার ডাকে সাড়া দেয় না ঠিকই, কিন্তু তার এই চিৎকার শুনে জেগে যায় ওই গুহায় থাকা গল্পের শুরুতে দেখানো সেই ভয়ানক ড্রাগন। এদিকে এলোডি আপ্রাণ চেষ্টা করছিল পাহাড় বেয়ে উপরে উঠে যাওয়ার, তবে ব্যাপারটা এতটাও সহজ ছিল না। নিচে পড়তেই সে দেখতে পায় সেখানে অনেকগুলো লকেট, মুকুট এবং মেয়েদের আরো অনেক অলংকার পড়ে আছে, যেগুলো কোনোটাই এলোডির ছিল না। ফলে এলোডির আর বুঝতে বাকি থাকে না এই রাজ্যে রাজকুমারীদের বলি দেওয়া হয়, যার মধ্য থেকে সে নিজেও একজন। তাকে এখানে বলি দেওয়া হয়েছে। এই কথা ভেবে এলোডি পুরোপুরি ভেঙে পড়েছিল। এরই মধ্যে সে গুহার ভেতরে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। ভেতরে এসে সে দেখতে পায় একটি ছোট্ট পাখির গায়ে আগুন জ্বলছে। মাটি এবং বালু দিয়ে সে ওই আগুন নেভানোর চেষ্টা করে, তবে ছোট্ট পাখিকে বাঁচাতে পারে না সে। পাখিটির এমন নির্মম মৃত্যু দেখে এলোডি কাঁদছিল। এরই মধ্যে এক ঝাঁক পাখি আগুনে পড়তে পড়তে তার দিকে উড়ে আসে। সে কোনো মতে নিজের প্রাণ বাঁচায়। তবে এই দৃশ্য দেখে এলোডি একেবারেই হতভম্ব হয়ে যায়। ভয়ে সে তার মৃত মাকে উদ্দেশ্য করে বলে তার মা যেন তাকে সাহস যোগায়। একথা বলতে না বলতেই এক ভয়ানক কণ্ঠে ভেসে আসে মা শব্দটি, যা শুনে এলোডি থমকে যায়। পেছন থেকে ভয়ানক মনস্টারের গর্জন শোনা যায় এবং এই মনস্টারের নিঃশ্বাসের সাথে উড়তে থাকে সবকিছু। এলোডি পেছনে ফিরে যখনই এই ভয়ানক দৃশ্য দেখে, তখনই সে আর এক মুহূর্তও দেরি করে না, দৌড়ে পালাতে আরম্ভ করে। ছোট্ট একটি গাছের পিছে গিয়ে সে পালানোর চেষ্টা করে, তবে এতে খুব একটা লাভ হয় না। মনস্টারটি তাকে জিজ্ঞাসা করে তার নাম কি। এলোডি তখন নিজের নাম বলে এবং প্রক্ষান্তরে ওই মনস্টারকে জিজ্ঞাসা করে সে কি চায়। উত্তরে মনস্টারটি বলে এলোডি যেন তার পূর্বপুরুষদের ওয়াদা রক্ষা করে। সে এলোডির শরীরে বইতে থাকা রাজবংশীয় রক্ত চায়, যা শুনে এলোডি নিজের হাতের ওই কাটা স্থানটি লক্ষ্য করে এবং সবকিছু বুঝতে পারে। রাজা এবং এই মনস্টারের যে গল্প সে শুনেছিল, সেটা
সেটা আসলে একটি বাস্তব ঘটনা ছিল। এলোডি হচ্ছে সেই রাজকুমারী যাকে আসল রাজকুমার এবং রাজকুমারীকে বাঁচানোর জন্য বলি দেওয়া হয়েছে, আর ওই রিচুয়ালের মাধ্যমেই মূলত রাজকুমারীর রক্ত এলোডির শরীরে প্রবেশ করানো হয়েছে, যাতে করে তার শরীর থেকে রাজবংশীয় রক্তের ঘ্রাণ আসে। তবে এইসব নিয়ে বেশি ভাবার সময় ছিল না, মজা করতে শুরু করেছিল। তাই এলোডি ওই গুহায় থাকা একটি সুড়ঙ্গ ধরে পালাতে শুরু করে। কোনো মতে সেবারের মতো আগুনের ঝলকা থেকে সে বেঁচে যায়। ঠিক তখনই সে তার সামনে ওই মেয়েটির পোড়া দেহ দেখতে পায়, যাকে সে তার ব্যালকনি থেকে দেখেছিল। অর্থাৎ গতকাল রাজকুমার এই মেয়েটিকে বিয়ে করেছিল এবং তাকে এখানেই বলি দিয়েছিল। এলোডি বুঝতে পারে এই মনস্টারের হাত থেকে বাঁচা এতটাও সহজ নয়। তাই সে ছোট্ট একটি গুহার ফাটল ধরে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। তবে তার জামায় থাকা কাঠের ক্যানক্যানের কারণে তার পা আটকে যায়। ড্রাগনের মুখ থেকে বের হওয়া একরাশ আগুন তার দিকেই ধেয়ে আসছিল, তাই সে কোনো মতে নিজের পা ছাড়িয়ে নেয়। তবে এতে করে তার পায়ের কিছু অংশ পুড়ে যায়। মনস্টারটি তখন তাকে জিজ্ঞাসা করে সে ব্যথা পায়নি তো। উত্তরে এলোডি কিছুই বলে না, বরং সে নিজের বুকে থাকা ওই ধারালো ছুরিটি দিয়ে নিজের কাপড়ের একটি অংশ কেটে ওই পোড়া স্থানে বেঁধে দেয়। এরপর তার গলায় ঝুলতে থাকা ওই লকেটের মধ্যে সামনে জ্বলতে থাকা আগুন নিয়ে সেটাকে একটি ল্যাম্পের মতো তৈরি করে এবং সামনে এগোতে শুরু করে। এতে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু সে হার মানতে একদমই রাজি ছিল না। একসময় একটি ফাটল দিয়ে সে বেশ নিচে এসে পড়ে, ফলে তার হাতে থাকা ওই লকেটের আগুনও নিভে যায়। কষ্ট করে একটু উঠে দাঁড়াতেই সে দেখতে পায় সামনে এক স্থানে আলো জ্বলছে। তবে এলোডি যে স্থানে ছিল এবং যেখান থেকে আলো আসছিল তার মাঝ বরাবর একটি বড় খাদ ছিল, যা পার করা প্রায় অসম্ভব। রাগের মাথায় এলোডি তখন নিজের হাতের বিয়ের আংটিটি ওই খাদে ফেলে দেয়। এরপর সে একটি লম্বা লাফ দেয় ওই খাদের অপর প্রান্তে পৌঁছানোর জন্য, কিন্তু স্লিপ করার কারণে তার অপর প্রান্তে পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এই সময় কাজে আসে তার ড্রেসে থাকা সেই ছুরিটি। এরপর সে ওই আলোকিত স্থানে যায় এবং দেখতে পায় সেখানে থাকা একটি বিশেষ পোকা থেকে এই আলো আসছিল। তার মাথায় বুদ্ধির অভাব ছিল না। সে তার পোশাকের হাতার অংশটি কাটে এবং সেটার মধ্যে কিছু পোকা পুড়ে নেয়, যার ফলে তৈরি হয়ে যায় একটি লাইট। এভাবেই কিছু দূর যেতেই সে একটি পানির খাদ দেখতে পায়। তবে পানি মুখে দিতেই সে বুঝতে পারে এই পানি খাওয়ার যোগ্য নয়, কেননা এই জলাশয়টি বেশ নোংরা ছিল, কিন্তু উপর থেকে পড়ছিল ফ্রেশ পানি। তাই সে এক এক ফোঁটা করে পানি খাওয়া শুরু করে। চোখ বন্ধ করে পরম তৃপ্তির সাথে সে পানি খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে ওই ড্রাগন আগুন দিয়ে ওই স্থান জ্বালিয়ে নিচে নেমে আসে। ভয়ে এলোডি দৌড়ে পাশের একটি সুড়ঙ্গের মধ্যে চলে যায়, যেখানে ছোট্ট একটি গুহা ছিল। এখানে ওই ড্রাগনটি তাকে উদ্দেশ্য করে বলতে থাকে কতক্ষণ সে পালাবে। এরকম ভাবে আরো অনেকেই পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। তখনই এলোডি লক্ষ্য করে ওই সুড়ঙ্গের আশেপাশে অনেক মেয়ের নাম লেখা আছে। যুগ যুগ ধরে এই সকল মেয়েদেরকেই এই রাজপরিবার বলিস্বরূপ ওই ড্রাগনের হাতে তুলে দিয়েছিল, যাদের মধ্য থেকে হয়তো বা কেউই বাঁচতে পারেনি। এই সব কিছু ভাবতে ভাবতে এলোডি কিছু সময়ের জন্য ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে এলোডি স্বপ্ন দেখে যে এই সুড়ঙ্গতে বাকি মেয়েরা কিভাবে দিন কাটাচ্ছিল। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে যখনই তার ঘুম ভাঙে তখনই সে দেখতে পায় তার পোড়া ওই ক্ষত স্থানে তার আনা ওই পোকাগুলো বেয়ে বেড়াচ্ছে। ভয়ে সে পোকাগুলোকে দূরে সরাতেই দেখতে পায় তার ওই ক্ষত প্রায় ঠিক হয়ে এসেছে। অবাক হয়ে এলোডি একটি পোকা ধরে এবং তার হাতের ক্ষত স্থানে বসিয়ে দেয়। এভাবেই সে বুঝতে পারে এই পোকাগুলো মূলত যে কোনো ধরনের ক্ষত স্থান ঠিক করে দিতে পারে। এখানে এলোডি এই বিশাল গুহার একটি ম্যাপ খুঁজে পায়, যেটি এখানে আটকে থাকা মেয়েরা এঁকেছিল। এই ম্যাপ দেখে সে বোঝার চেষ্টা করে যে এরপর তাকে কোথায় যেতে হবে। ম্যাপের এক স্থানে সূর্য আঁকা ছিল, ফলে সে বুঝতে পারে ওই স্থান থেকে সে বেঁচে বের হতে পারবে। তাই সে প্রথমে নিজেকে ভালো করে প্রস্তুত করে নেয়। এরপর সে ওই ম্যাপ অনুযায়ী পৌঁছে যায় সেই স্থানে যেখানে উপরেই ছিল সূর্য। সেখানে থাকা অজস্র হীরার খনির সাহায্যে একবার উপরে উঠতে পারলেই বেঁচে যাবে এই মরণ খাত থেকে সে। এটা ভেবেই বহু কষ্টে মাথার মুকুটের সাহায্যে সে বেশ খানিকটা উপরে উঠে যায়। এই সময় আমরা দেখতে পাই নিচে ওই ড্রাগন মুখ খুলে তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎই একটি হীরা ভেঙে যাওয়ায় সে প্রায় ওই ড্রাগনের মুখে পড়তেই যাচ্ছিল। তবে কোনোভাবে আরেকটি হীরার সাহায্যে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর এরপর আপ্রাণ চেষ্টা করে সে ওই স্থানে পৌঁছে যায় যেখান থেকে বাইরের আলো দেখা যাচ্ছিল। তবে এখান থেকে বের হওয়ার কোনো পথই ছিল না, তাই সে সেখানেই বসে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সে দূরে ঘোড়ার সাথে কয়েকজন লোককে দেখতে পায় এবং চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইতে থাকে। এরই মধ্যে আচমকা ওই ড্রাগনটি বাইরে থেকে এসে তার উপর হামলা করে, ফলে এলোডি ভীষণ
ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সে দেখতে পায় পাশের দেওয়ালে লেখা আছে নট সেফ, অর্থাৎ এই স্থানটিও নিরাপদ ছিল না। পাশেই পড়েছিল ওই মেয়েটির লাশ, যে কিনা ওই স্থানে এই গুহার ম্যাপ এঁকেছিল। এখানে ড্রাগনটি এলোডিকে উদ্দেশ্য করে বলে কেউ বাঁচতে পারবে না, 3টি জীবন নেওয়া হয়েছে, তাই 3টি জীবন দিতে হবে। একথা বলেই ড্রাগনটি মুখে আগুন নিয়ে এলোডিকে পুড়িয়ে দিতে যাবে, এমন সময় গুহার ভেতর থেকে কারোর কণ্ঠ ভেসে আসে, যে কিনা এলোডিকে ডাকছিল। তাই ড্রাগনটি চলে যায় কে এসেছে তা দেখতে। এলোডি ওই হীরায় ভরা সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে আসে। আমরা দেখতে পাই এলোডিকে বাঁচাতে এই গুহায় এসেছিল তার বাবা এবং তার সাথে এসেছিল আরো কিছু লোক, যাদের টাকার লোভ দেখিয়ে সে নিজের সাথে করে নিয়ে এসেছিল। অন্যদিকে এলোডি আরেকটি পথ খুঁজে পায়, যেখানে প্রবেশ করতেই সে দেখতে পায় অসংখ্য সোনাদানা অলংকার পড়ে আছে এবং সেই সাথে পড়ে আছে 3টি ভাঙা ডিম, আর ওই ডিমের মধ্যে রয়েছে বাচ্চা ড্রাগনের কঙ্কাল, যা হয়তো বা যুগ যুগ ধরে এখানেই পড়ে আছে। এটা দেখা মাত্রই এলোডি সবকিছু বুঝে যায়। দৃশ্য চলে যায় অতীতে। ওই দিনের দৃশ্য আমরা দেখতে পাই যেদিন রাজা তার সেনাবহর নিয়ে এই গুহায় এসেছিল। এখানে এই পাথরের উপরে ছিল 3টি ডিম, যা ভেঙে তখনই এর থেকে বেরিয়ে এসেছিল 3টি ড্রাগনের বাচ্চা। ডিমে থাকা সোনা এবং এই গুহায় থাকা হীরার লোভে রাজা এই 3টি বাচ্চাকে মেরে ফেলে, যার ফলে এই বাচ্চাদের মা অর্থাৎ ওই ড্রাগনটি প্রচন্ড মাত্রায় রেগে যায় এবং মুহূর্তের মধ্যেই রাজার সব সেনাদেরকে মেরে ফেলে। রাজা তখন হাঁটু গেড়ে বসে ড্রাগনের কাছে জীবন ভিক্ষা চায়। ড্রাগনটি রাজাকে বলে সে তাকে এত সহজে মারবে না, কারণ তাকেও ওই একই কষ্ট পেতে হবে যা ওই ড্রাগনটি পেয়েছিল। তখন থেকেই এই রীতি চলে আসছে। রাজবংশের 3 রাজকুমারীকে এই ড্রাগনের কাছে বলিস্বরূপ পাঠানো হতো। এখন এই সব কিছু জেনে এলোডি হতবাক হয়ে যায়। ঠিক তখনই সে তার বাবার কণ্ঠে চিৎকার শুনতে পায়। এগিয়ে গিয়ে সে দেখতে পায় তার বাবা তাকে ডাকছে। এলোডি তো তাদেরকে বলতেও পারছিল না চুপ করতে, তা না হলে ওই ড্রাগন সেখানে চলে আসবে। দেখতে না দেখতে এমনটিই হয়। ড্রাগনটি সেখানে চলে আসে এবং এলোডির বাবার সাথীদেরকে একে একে মেরে ফেলে। এরপর ড্রাগনটি এলোডির বাবাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। উত্তরে এলোডির বাবা জানায় সে নিজের মেয়ে এলোডিকে বাঁচাতে এসেছে। একথা শোনা মাত্রই ড্রাগনটি এলোডির বাবাকে কষ্ট দিতে আরম্ভ করে। এলোডির বাবা তখন ড্রাগনটির কাছে দয়া ভিক্ষা চায়, তবে ড্রাগনটি তাকে এলোডিকে ডাকতে বলে, যা শোনা মাত্রই এলোডির বাবা বুঝতে পারে এলোডি হয়তো বা কোথাও লুকিয়ে আছে, তাই সে এবার এলোডিকে আর ডাকে না। অন্যদিকে পাশের একটি পাথরের পিছে লুকিয়ে এলোডি এই সব কিছু দেখছিল। এখানে এলোডির বাবা এলোডিকে উদ্দেশ্য করে তার কাছে ক্ষমা চায়, কেননা সবকিছু জানার সত্ত্বেও সে নিজের সব থেকে প্রিয় মানুষটি অর্থাৎ এলোডিকে বলি দিতে চাইছিল শীত এবং ক্ষুধার হাত থেকে শুধুমাত্র নিজের রাজ্যকে বাঁচানোর জন্য। তবে এখন সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল, তাই সে এলোডিকে আদেশ দেয় যে এলোডি যেন কোনো মতেই লুকানো স্থান থেকে বেরিয়ে না আসে। যা শোনা মাত্রই এই ড্রাগনটি প্রচন্ড ক্ষেপে যায় এবং তখনই একটি নখ এলোডির বাবার বুকে বিদ্ধ করে দেয়, যা দেখে এলোডির মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। তবে সে কোনো মতে নিজেকে সামলে একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে। ড্রাগনটি তখন তাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে সে তার কাছে চলে এসেছিল, আর একটু হলেই হয়তোবা সে তাকে ধরেও ফেলতো। তবে এমন সময় এলোডির বাবার সাথে আসা এবং বেঁচে যাওয়া একজন লোক ভুলবশত কিছু শব্দ করে ফেলে, যার ফলে ড্রাগনটি সেদিকে চলে যায়। আর এই সুযোগ নিয়ে এলোডি যায় তার মৃতপ্রায় বাবার সাথে কথা বলতে। তার বাবা এখানে তাকে জানায় যে সে যেন ওই রশি বেয়ে উপরে চলে যায়। বাইরে ঘোড়া দাঁড়িয়ে আছে, যার সাহায্যে জাহাজে গেলেই সে তার সৎমা এবং ফ্লোরাকে পাবে, যারা তার জন্য সেখানেই অপেক্ষা করছে। এলোডি এখানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাবাকে শেষবারের মতো বিদায় জানায়, আর এরপর এলোডির বাবা মারা যায়। অন্যদিকে তার ওই সাথীকে ধরে ফেলেছিল ওই ড্রাগনটি তাকে মারতে যাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে এলোডি রশি পেয়ে উপরে চলে যাচ্ছে, তাই দ্রুত লোকটিকে মেরে ড্রাগনটি ছুটে যায় এলোডিকে ধরতে। তবে সে এলোডিকে ধরতে পারে না। সে কোনো মতে উপরে চলে আসে এবং বাইরে রাখা বাবার ঘোড়া নিয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে। এরই মধ্যে ড্রাগনটিও ওই গুহা থেকে বেরিয়ে আসে এবং এলোডিকে খুঁজতে আরম্ভ করে। ড্রাগনটিকে নিজের দিকে ছুটে আসতে দেখে এলোডি একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে। তাকে খুঁজে না পেয়ে রাগের মাথায় ড্রাগনটি তার ঘোড়াটিকে পুড়িয়ে ফেলে, আর এরপর আশেপাশের সব কিছুতে আগুন ধরিয়ে দেয়। পাহাড়ের উপরের এই আগুনের দৃশ্য দেখে রানীর আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে বুঝতে পারে এই সব কিছু আসলে এলোডির জন্যই হচ্ছে, তাই সে তখনই বেরিয়ে পড়ে সবকিছু ঠিক করার জন্য। এদিকে রাত হয়ে যায়, তবুও এলোডি ওই পাথরের নিচেই বসে থাকে।
থাকে, কেননা তখনও পর্যন্ত ওই ড্রাগনটি আশেপাশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। অন্যদিকে জাহাজে অপেক্ষারত ফ্লোরিয়া জানালা দিয়ে পাহাড়ের উপরের এই আগুনের দৃশ্য দেখছিল। হঠাৎই দরজায় শব্দ শুনে সে ভাবে হয়তোবা এলোডি ফিরে এসেছে। সে দরজা খুলতে যাবে, ঠিক তখনই বাইরে হইচইয়ের আওয়াজ শুনে তাদের সৎমা তাকে আটকে নেয়। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রানী এবং তার সিপাহীরা। রানী মূলত এসেছিল ফ্লোরিয়াকে নিয়ে যাওয়ার জন্য। সৎ মাকে মেরে সে ফ্লোরিয়াকে সাথে করে নিয়ে যায়। অন্যদিকে সকালের আলো দেখে এলোডি বুঝতে পারে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। সে হয়তো বা বেঁচে গিয়েছে, তাই সে খুশি মনে ওই পাথরের নিচে থেকে বেরিয়ে আসে। কিছু দূর আসতেই সে দেখতে পায় ঘোড়ায় চেপে তার সৎ মা তার দিকে এগিয়ে আসছে। তার এই করুণ অবস্থা দেখে এলোডি তখনই তার কাছে ফ্লোরিয়ার কথা জিজ্ঞাসা করে। উত্তরে সৎমা জানায় যে রানী এলোডির বদলে এখন ফ্লোরিয়াকে বলি দিতে চলেছে। যা শুনে এলোডি বলে সে নিজেই যাবে ফ্লোরিয়াকে বাঁচাতে। সে এখানে সৎমাকে আশ্বস্ত করে যে সে ফ্লোরিয়াকে কিছুই হতে দিবে না। তখন তার সৎমা তার বাবার কথা জিজ্ঞাসা করলে এলোডি চুপ করে থাকে। যা দেখে সৎমা বুঝতে পারে এলোডির বাবা আর জীবিত নেই। তাই সে এলোডিকে তখনই বেরিয়ে পড়তে বলে ফ্লোরিয়াকে বাঁচানোর জন্য। অন্যদিকে ওই সময় ফ্লোরিয়া এবং প্রিন্স হেনরিকে নিয়ে ওই রিচুয়ালের স্থানে পৌঁছে গিয়েছিল রানী নিজে। তবে এবার প্রিন্স হেনরি এই ব্যাপারে প্রতিবাদ করে। এত ছোট একটা বাচ্চা মেয়েকে বলি দিতে হেনরি কিছুতেই রাজি ছিল না। যা দেখে রানী নিজেও প্রচন্ড রেগে যায়। তাই এবার সে হেনরির রক্ত দিয়ে নয়, বরং নিজের হাত কেটে এবং ফ্লোরিয়ার হাত কেটে সেই রক্ত দিয়ে ফ্লোরিয়াকে এই রাজবংশের রাজকুমারীতে পরিণত করে, যাতে করে তার শরীরে বইতে থাকে রাজবংশের রক্ত। আর এরপর তাকে ছুঁড়ে ফেলে দেয় ওই গুহায়। তাদেরকে আটকানোর জন্য যতক্ষণে এলোডি সেখানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রানী এবং হেনরিও সেখান থেকে চলে গিয়েছিল। তাই গুহার ভেতর থেকে ফ্লোরিয়ার চিৎকারের আওয়াজ শুনে এলোডি তখনই সেখানে থাকা একটি দড়ির সাহায্যে গুহার ভেতরে নেমে আসে। এদিকে ওই সময় ড্রাগনটি ফ্লোরিয়াকে হাতে নিয়ে নিজের আস্তানায় যাচ্ছিল। এবার তো এলোডি জানতো গুহার কোথায় কি আছে, তাই সে প্রথমে চুল কেটে নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করে নেয় ওই ড্রাগনের সাথে লড়াই করার জন্য। আর এরপর ওই পোকার সাহায্যে আলো বানিয়ে নেয়। এরপর পরিকল্পনা অনুসারে সে একটি ফাঁদ তৈরি করে, যেখানে একটু পরেই আওয়াজ হতে চলেছিল, যাতে করে ওই আওয়াজ শুনে ড্রাগন এখানে চলে আসে। আর এই সুযোগে সে ফ্লোরিয়াকে বাঁচাতে পারে। যাওয়ার আগে সে তার বাবার কাছ থেকে তলোয়ারটিও নিয়ে নেয়। এদিকে ড্রাগনটি তখনও পর্যন্ত ফ্লোরিয়াকে মারেনি, কারণ তার মেন শিকার হলো এলোডি। সে অপেক্ষা করছিল যাতে করে এলোডি আসে ফ্লোরিয়াকে বাঁচাতে। সে অপেক্ষা করছিল, এরই মধ্যে ট্রাপের আওয়াজ শুনে ড্রাগনটি সেদিকে চলে যায়। এই সুযোগে এলোডি এসে ফ্লোরিয়ার ঘুম ভাঙায় এবং তাকে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পায়ে আঘাত পাওয়ায় ফ্লোরিয়া বেশি জোরে পালাতে পারছিল না। এরই মধ্যে ড্রাগনের চিৎকার শুনে এলোডি বুঝতে পারে যে সে ওই ফাঁদের ব্যাপারে জেনে গিয়েছে। তাই তো এলোডি দ্রুত ফ্লোরিয়াকে লুকিয়ে পড়তে বলে এবং ঠিক করে যে সে ওই ড্রাগনকে সব সত্যিটা জানিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যেই ড্রাগনটি সেখানে আসা মাত্রই তলোয়ার হাতে এলোডি তার সামনে আসে এবং তাকে সব সত্যটা বুঝিয়ে বলার চেষ্টা করে যে রাজা তার প্রজাদেরকে মিথ্যা বলেছিল এবং ড্রাগনকে খারাপ বানিয়েছিল প্রজাদের সামনে। তারা শুধুমাত্র ড্রাগনকেই নয়, বরং এলোডি এবং সেই সাথে অসংখ্য নিষ্পাপ মেয়েদেরকেও ধোঁকা দিয়েছে। ড্রাগন বলে রাজা তার 3 মেয়েকে খুন করেছে, তাই সেও প্রত্যেক রাজার বংশের 3 মেয়েকে খুন করে আসছে। এলোডি জানায় তারা কেউই রাজার মেয়ে ছিল না, কিন্তু ড্রাগন তার কথায় বিশ্বাস করে না, কারণ তখনও পর্যন্ত এলোডির শরীর থেকে রাজবংশেরই রক্তের ঘ্রাণ বেরোচ্ছিল। এখন ড্রাগনটি আগুন দিয়ে এলোডিকে জ্বালিয়ে দিতে যাবে, এমন সময় এলোডি তার মুখে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং নিজে গিয়ে পড়ে এক জলাশয়ে। ফলে এবারের মতো এলোডি বেঁচে যায়, তবে তার শরীরের অনেক অংশই পুড়ে গিয়েছিল, যার যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। যা দেখে ফ্লোরিয়া তার দিকে তলোয়ারটি ছুঁড়ে মারে, যেটা নেওয়ার জন্য এলোডি ছুটে যায় ঠিকই, কিন্তু ড্রাগনটি তাকে ধরে ফেলে এবং তার পেটে নিজের নখ ঢুকিয়ে দেয়। ঠিক তখনই এলোডি তার কাছে থাকা ছুরিটি দিয়ে ড্রাগনের চোখে আঘাত করে, যার ফলে ড্রাগনটি তাকে ছুঁড়ে মারে। আর এরপর এলোডি ছুটে গিয়ে ড্রাগনের শরীরে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং চিৎকার করে বলতে থাকে সে রাজার মেয়ে নয়। তবে ড্রাগনটি তখনও তার কথা বিশ্বাস করছিল না। সে তাকে এক হাতে ধরে ফেলে, ফলে তাকে প্রতিহত করতে এলোডি তার হাতের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। ড্রাগনটি আবারও তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের হাত থেকে তলোয়ারটি খুলে ফেলে। এই ঘটনায় ড্রাগনটি আরো বেশি রেগে গিয়েছিল, তাই সে রাগে গর্জন করতে করতে
ছুটতে এলোডির দিকে এগিয়ে আসছিল। এদিকে এলোডিও নিজে বাঁচার জন্য তলোয়ারের দিকে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে ওই স্থানে এমন একটি পাথর রয়েছে যার গায়ে ড্রাগনের নিঃশ্বাস লেগে সেটা আবারও বাঁকা হয়ে উল্টো দিকে চলে আসছে, যা দেখে এলোডির মাথায় একটি বুদ্ধি খেলে। সে ওই পাথরটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে সে ড্রাগনটিকে উস্কাতে শুরু করে, যাতে করে সে এলোডিকে পুড়িয়ে দেয়। ফলে রেগে গিয়ে ড্রাগনটি যখন সজোরে তার গায়ে আগুন ছড়ে, তখন এলোডি সেখান থেকে সরে যায় এবং ওই আগুন বাঁকা হয়ে ড্রাগনের নিজের গায়ে গিয়ে লাগে। ফলে সে পুড়ে প্রায় অর্ধমৃত হয়ে যায়। এখন আর ড্রাগনটি নড়াচড়াও করতে পারছিল না, যে সুযোগে এলোডি এবার তাকে সবকিছু খুলে বলে। সে নিজের হাতের তালুর ওই চিহ্নটি দেখায়, যেটির মাধ্যমে নিষ্পাপ মেয়েদের শরীরে রাজবংশীয় রক্ত প্রবেশ করানো হতো। রাজবংশের প্রত্যেকটা মানুষ যেমন ওই নিষ্পাপ মেয়েদের মৃত্যুর জন্য দায়ী, ঠিক তেমনই ওই ড্রাগনটিও দায়ী। একথা শুনে ড্রাগনটি বলে তাহলে এলোডি যেন তাকে মেরে ফেলে। তবে এলোডি তলোয়ারটি মাটিতে পুঁতে ফেলে এবং বলে সে এবার সেটাই করবে যেটা তার কাছে সঠিক বলে মনে হবে। একথা বলে সে পানি থেকে ওই পোকাগুলো তুলে নিয়ে আসে এবং ড্রাগনের শরীরে ছেড়ে দেয়, যার ফলে ড্রাগন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। প্রথা অনুযায়ী বর্তমান রাজা রানীর 3 রাজকুমারীকে বলি দেওয়ার কথা ছিল, যার মধ্য থেকে প্রথম বলি ছিল ব্যালকনিতে দেখা ওই মেয়েটি, দ্বিতীয় ছিল এলোডি এবং এখন হেনরি বিয়ে করতে চলেছিল তৃতীয় বলিকে। সকলের অগোচরে সেখানে গড়িয়ে আসে ওই সোনার কয়েনটি, যেটি রানী হাতে তুলে নেয়। এরপর সকলের সামনে চলে আসে এলোডি নিজে, যা দেখে হেনরি নিজেও অবাক হয়ে যায়। সে এলোডির কাছে গিয়ে বলতে থাকে এইসব কিছু সে ইচ্ছা করে করেনি। তবে এলোডি তার কোনো কথাই শুনতে চায় না। সে সরাসরি চলে যায় নতুন বলি হতে যাওয়া মেয়েটির কাছে। তখন হেনরি বলে এটি তৃতীয় এবং সর্বশেষ মেয়ে। এরপর হেনরি মুক্ত হয়ে যাবে এবং তার পছন্দের যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে। তখনই রানী সামনে আসে এবং এলোডিকে উদ্দেশ্য করে বলে এলোডি জানে না তারা কি সহ্য করেছে, তাই সে যেন কোনো রকম বাধা প্রদান না করে। তবে এলোডি তার কথায়ও গুরুত্ব দেয় না, বরং সে ওই মেয়েটিকে বলে সে যেন তার পরিবারকে সাথে নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর এরপর সে সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে সবাইকে সে শেষ সুযোগ দিচ্ছে, যারা বাঁচতে চায় তারা যেন এখনই এখান থেকে পালিয়ে যায়। একথা শুনে অনেকেই সেখান থেকে পালিয়ে যায়, আবার অনেকেই রানীর সাথে সেখানেই থেকে যায়। রানী এলোডিকে উদ্দেশ্য করে বলে তারা তাকে ভয় পায় না। তখন উত্তরে এলোডি বলে তাকে নয়, বরং অন্য কাউকে তাদের ভয় পেতে হবে। ঠিক তখনই সেখানে উড়ে আসে ওই ড্রাগন এবং চোখের পলকেই সে সেখানে থাকা সকলের সাথে সাথে জ্বালিয়ে দেয় রাজপ্রাসাদটিও। জ্বলন্ত রাজপ্রাসাদের দরজা দিয়ে বেরিয়ে আসে এলোডি এবং তার মাথার উপর দিয়ে উড়তে থাকে ওই ড্রাগনটি। রাজপ্রাসাদ পুড়ে গিয়েছিল, তবে ওই রাজ্যের বাসিন্দারা তো তখনও বেঁচে ছিল, তাই এই রাজ্য পরিচালনার দায়িত্ব এলোডি তার সৎ মায়ের হাতে তুলে দেয়। এখন তাদের কাছে যথেষ্ট পরিমাণে সম্পদ এবং খাদ্য সামগ্রী ছিল, যা নিয়ে তারা জাহাজে করে রওনা হয় নিজেদের রাজ্যের দিকে। এখানে এলোডির সাথে সাথে ওই ড্রাগনটিও তার রাজ্যের দিকে এগোতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি ড্রাগনটি এখন থেকে এলোডির সাথেই থাকবে। এভাবেই মা হারা এলোডি পেয়ে যায় ড্রাগন রূপে তার মা এবং সন্তান হারা ড্রাগনটি পেয়ে যায় এলোডির রূপে তার মেয়ে।